আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বায়োলজি এইডের আর একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2020-21 সেশনের যে প্রশ্নটা ছিল তার বায়োলজি অংশের যে এমসিকিউ প্রশ্নগুলো ছিল সেগুলোর সমাধান দিব। ওকে, তো আসো আমরা সমাধানগুলো করে ফেলি। আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল, নিচের কোনটিতে কোরালয়েড মূল দেখা যায়? প্রথম প্রশ্নটা দেখো ভাইয়া, নিচের কোনটিতে কোরালয়েড মূল পাওয়া যায়? ওকে, তো এই প্রশ্নটা করা হয়েছে তোমাদের বোটানির যে সপ্তম চ্যাপ্টারটা আছে সেইখানের যে সাইকাস অংশটা নিয়ে আলোচনা করা হয়েছে সেই অংশ থেকে, এবং এটার অ্যান্সার অবশ্যই অবশ্যই সাইকাস। তো আমরা উত্তরটা তো জানলাম, পাশাপাশি বেশ কিছু সাইকাস সম্পর্কে ইনফরমেশন দেখে নিব, যাতে আমরা সেইগুলা থেকেও প্রশ্ন আসলে সেগুলোর অ্যান্সার করতে পারি ঠিক মতো। ওকে, তাহলে সাইকাস সম্পর্কিত আরো বেশ কিছু তথ্য দেখে নাও। যেমন যেমন সাইকাসকে বলা হয় পাম ফার্ন। কেন পাম ফার্ন বলা হয় এর কারণটা আমি বলে দিই। সাইকাসের যে পাতা সেই পাতা দেখতে ফার্নের মতো। ওকে, তাহলে সাইকাসের যে পাতা আছে সেই পাতাটা দেখতে ফার্নের মতো, এবং সাইকাসের যে কাণ্ড আছে, সাইকাস উদ্ভিদের যে কাণ্ড, সেই কাণ্ডটা পাম গাছের মতো। এই কারণে সাইকাসকে বলা হয় পাম ফার্ন। এছাড়া দ্বিতীয় ইনফরমেশনটা দেখো, সাইকাস হচ্ছে একটা বায়োপরাগী। ওকে, এবং সাইকাসে একটা টিস্যু আছে যে টিস্যুকে বলা হয় ট্রান্সফিউশন টিস্যু। এটা এদের একটা বিশেষ বৈশিষ্ট্য। আমরা নর্মাল যে উদ্ভিদগুলো দেখি সেগুলোতে কি থাকে? ভাস্কুলার টিস্যু থাকে না, জাইলেম ফ্লোয়েম থাকে। তবে সাইকাস বা এই নগ্নবীজী উদ্ভিদগুলাতে জাইলেম ফ্লোয়েমে কিন্তু অনেক কিছু নাই। যেমন ফ্লোয়েমের সঙ্গী নাই, জাইলেমের কি ভেসেল নাই। হ্যাঁ, এইভাবে পড়া যায় যে জাইলেমের ভাই নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই। তো যেহেতু এদের এই জিনিসগুলা নাই, এদের পাতায় কি আছে? এই যে একটা এক্সট্রা জিনিস আছে, সেটাকে বলে ট্রান্সফিউশন টিস্যু। ওকে, এটাও জাইলেম ফ্লোয়েমের মতোই কিছুটা। আচ্ছা, এরপরে দেখো এদের কোরালয়েড মূল আছে। কোরালয়েড মূল বা যার আরেকটা নাম হচ্ছে রুট টিউবারকল। হ্যাঁ, তাহলে সাইকাসের যে মূল সেটাকে বলা হয় কোরালয়েড মূল। এবং এই কোরালয়েড মূলটা কিভাবে তৈরি হয় সেটাও তোমাদের বইয়ে সুন্দর করে আলোচনা করা হয়েছে। এখানে দুইটা ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে, ব্যাকটেরিয়া এবং কিছু সায়ানোব্যাকটেরিয়া আছে, সেগুলোর আক্রমণে এই কোরালয়েড মূল বা রুট টিউবারকল এটা দেখা যায়। ঠিক আছে, এরপরে দেখো এদের পুং স্ট্রোবিলাস থাকে, পুং স্ট্রোবিলাস বা পুং কোন এটা থাকে। এবং এই পুং রেণুপত্র, পুং স্ট্রোবিলাসের মধ্যে যে পাতাগুলা থাকে বা যে পত্রগুলা থাকে, সেই পত্রগুলাকে বলা হয় পুং রেণুপত্র। সাইকাসের জনন পড়ার সময় এটা তোমরা হয়তোবা দেখবা বইয়ে। ঠিক আছে, তাহলে এই পুং স্ট্রোবিলাস দেখতে তোমাদের নিশ্চয়ই মনে আছে, তোমাদেরকে যখন আমি পড়িয়েছিলাম নিশ্চয় মনে আছে, এই যে আনারসের মতো দেখতে কিছুটা অংশটা। ওকে, এই যে দেখো এরকম আনারসের মতো, এটাকে বলা হচ্ছে পুং স্ট্রোবিলাস। এবং পুং স্ট্রোবিলাসের মধ্যে এই যে পাতার মতো যে অংশটা, এখানে যে পাতার মতো যে অংশটা, এটা যদি আমি একটু দেখাই তোমাদের, এই যে দেখো এই পাতার মতো অংশটা, এটা দেখতে কিছুটা এমন। এবং এর ভেতরে স্পোরাঞ্জিয়াম আছে, সোরাস আছে। হ্যাঁ, তো এর মধ্যে শুক্রাণুটা তৈরি হয় এটার মধ্যে, এই পাতার মধ্যে। এই পাতাটার নাম হচ্ছে পুং রেণুপত্র বা মাইক্রোস্পোরোফিল। আরেকটা নাম মনে রাখো, এই পুং রেণুপত্রের আরেকটা নাম হচ্ছে মাইক্রোস্পোরোফিল। ওকে, আচ্ছা, এবং এই স্পোরোফিলের যে মাথা, অর্থাৎ ওপরের দিকে যে অংশটা, এই অংশটা এটাকে বলা হয় অ্যাপোফাইসিস। এই যে এর মাথাকে কি বলা হয় ভাইয়া? এটাকে বলা হয় অ্যাপোফাইসিস। বুঝছো? আচ্ছা, এরপরে দেখো সার্সিনেট ভার্নেশন। এটা দেখা যায় এই সাইকাসের কচি পাতায়। কচি পাতার যে মাথাটা থাকে সেটা কিছুটা পেঁচানো টাইপের থাকে। তো এই পেঁচানো এই মাথাটাকে বলা হচ্ছে, বা এই পাতাটাকে বলা হচ্ছে, কচি পাতায় এটা দেখা যায়, এই পাতাটাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। হ্যাঁ, আচ্ছা, এরপরে সাইকাস এটা একটা ভিন্নবাসী উদ্ভিদ। হেটারোস্পোরিক মানে হচ্ছে এদের যে স্পোর গুলা থাকে সেগুলো একই রকম না।
হেটারো কথাটার অর্থ হচ্ছে আলাদা। হেটারো মানে কি ভাইয়া? হেটারো মানে হচ্ছে আলাদা। এবং নামের শেষ অংশে আছে স্পোর। স্পোর মানে কি? ওই যে মাইক্রো স্পোর এবং মেগা স্পোর আছে, তাই না? তাহলে এদের যে স্পোর গুলা সেগুলো অবশ্যই একটা বড় এবং একটা ছোট, এই কারণে এদেরকে বলা হয় হেটারোস্পোরিক। এরপরে দেখো এদের যে পাতা, পাতা দুই ধরনের থাকে। এই যে এদের যে পাতা, এই পাতাটা হয় দুই ধরনের। একটাকে বলা হয় শল্কপত্র, যেটা দেখতে বাদামি বর্ণের, এবং আরেকটা হচ্ছে পর্ণপত্র। এই যে পর্ণপত্র, যেটা দেখতে সবুজ রঙের। তাহলে পাতা, সাইকাসের পাতা দুই ধরনের, এবং সাইকাস দুইভাবে জনন করতে পারে। একটা হচ্ছে যৌন অযৌন জনন এবং যৌন জনন। এই অযৌন জননের আরেকটা নামই আমরা বলতে পারি অঙ্গজ জনন। ওকে, আচ্ছা। এরপরে দেখো শুক্রাণু। সাইকাসের শুক্রাণু নিয়ে আমাদের তিনটা কথা মনে রাখতে হবে মেইনলি। সাইকাসের শুক্রাণু নিয়ে আমাদের তিনটা কথা মনে রাখতে হবে, এবং এইখান থেকে প্রচুর প্রশ্ন আসে। হ্যাঁ, সাইকাসের প্রথম শুক্রাণু সম্পর্কে প্রথম যে কথাটা, সেটা দেখতে এই সাইকাসের শুক্রাণুটা লাটিমের মতো। এই যে দেখো, লাটিম চেনো না? এই লাটিমের মতো দেখতে। এই লাটিমের নিচে এখানে আবার অনেকগুলো ফ্লাজেলা থাকে, ঠিক আছে? অর্থাৎ বহু ফ্লাজেলা যুক্ত। এই যে দেখো, এখানে ফ্লাজেলা আছে অনেকগুলা, বহু ফ্লাজেলা যুক্ত। এবং এই শুক্রাণুটা উদ্ভিদ কুলের মধ্যে সর্ববৃহৎ। অর্থাৎ যত উদ্ভিদ আছে, সকল উদ্ভিদের চেয়ে, মানে যত উদ্ভিদের শুক্রাণু আছে, সবচেয়ে বড় শুক্রাণুটা হচ্ছে এই সাইকাসের। বুঝতে পারছো? তাহলে সাইকাসের যে শুক্রাণুটা, সেটা উদ্ভিদ কলের মধ্যে সর্ববৃহৎ। ক্লিয়ার? ঠিক আছে। তাহলে সাইকাস সম্পর্কে আমরা অনেকগুলো তথ্য পড়লাম। এরপরের প্রশ্নটাতে যাই আমরা। জলাভূমির উদ্ভিদ কোনটা? জলাভূমির উদ্ভিদ কোনটা? তো এটার অ্যান্সার হয়তোবা অনেকেই পারবা না। এটার অ্যান্সার হবে বি। ওকে, এবং এই এই যে এই বৈজ্ঞানিক নামটা মনে রাখো, যে উদ্ভিদের, সেই উদ্ভিদটা হচ্ছে হিজল। এবং হিজল একটা জলাভূমির উদ্ভিদ। তো এটা আমি যেইভাবে মনে রাখতাম, সেই টেকনিকটা তোমাদের একটু বলে দিই। একটু খেয়াল করে দেখো, এই বৈজ্ঞানিক নামের মধ্যে একটা অংশ একটু খেয়াল করে দেখো। এই বৈজ্ঞানিক নামের মধ্যে আছে এই যে টাঙ্গু। ওই যে আমরা টাঙ্গুয়ার হাওর নাম শুনছি না? টাঙ্গুয়ার হাওর। এতে হাওর, এখানে অনেক পানি আছে। তো এই নামের মধ্যে যেহেতু টাঙ্গুয়া বিষয়টা আছে, আমি মনে রাখতাম যে এটা হচ্ছে একটা জলাভূমির উদ্ভিদ। তাহলে যেটার নামের মধ্যে টাঙ্গুয়া, সেটা হচ্ছে জলাভূমির উদ্ভিদ। ক্লিয়ার? ওকে, পরের প্রশ্নটা দেখো ভাইয়া। দৈত্য প্রচ্ছন্ন এপিস্টাসিসের অনুপাত কত? আচ্ছা, এই অনুপাতটা আমি বলে দিই। অনুপাত হচ্ছে 9:7। আচ্ছা, তো এই এপিস্টাসিস, এটা কিন্তু দুই ধরনের হয়। এপিস্টাসিস এটা কিন্তু দুই ধরনের এপিস্টাসিস দেখা যায়। একটা তো দৈত্য প্রচ্ছন্ন, এবং আরেকটা হচ্ছে প্রকট। একটা হচ্ছে দৈত্য প্রচ্ছন্ন এপিস্টাসিস, আরেকটা হচ্ছে প্রকট। তো এই দৈত্য প্রচ্ছন্ন এপিস্টাসিস, এখানে তো 9:7 দেখা যায়। এবং যেটা প্রকট, প্রকট মানে কি? একটু বেশি বেশি, নামটা শুনে বোঝা যাচ্ছে একটু বেশি বেশি মান হবে। অর্থাৎ প্রকট এপিস্টাসিসের এই অনুপাতটা হবে, মনে রাখো, এখানে যেহেতু প্রকট আছে, প্রকট মানেই বেশি, অর্থাৎ 13:3। বুঝছো? তাহলে যেটা কম সেটা হচ্ছে প্রচ্ছন্ন, আর যেটা বেশি সেটা হচ্ছে প্রকট। ঠিক আছে ভাইয়া? তাহলে দেখো আমাদের যে ব্যতিক্রমগুলো আছে, এই মেন্ডেলের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্রের যে ব্যতিক্রমগুলো আছে, আরো বেশ কিছু অনুপাত আমাদের জানতে হবে। সেই অনুপাতগুলো আমরা একটু দেখে নিই। 3 ধরনের ব্যতিক্রম আছে: অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, এন্ড লিথাল জিন। লিথাল জিনের আরেকটা নাম হচ্ছে মারণ জিন। অসম্পূর্ণ প্রকটতার ফিনোটাইপিক অনুপাতটা মনে রাখো 1:2:1। এখানে 1:2:1। তবে মারণ জিন, এর নামের মধ্যে যেহেতু মারণ বিষয়টা আছে, অর্থাৎ এখানে একটা জীব মারা যায়, 4টা জীবের মধ্যে একটা জীব মারা যায়, তাহলে এইখানে ওই সামনের 1টা থাকে না, জাস্ট 2:1 হয়। বুঝছো? তাহলে লিথাল জিনের ফিনোটাইপিক অনুপাতটা হবে 2:1। দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমগুলো আমরা দেখি। দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম হচ্ছে পরিপূরক জিন এবং এপিস্টাসিস। তাহলে এপিস্টাসিস সম্পর্কে আমরা একটু আগে বলছি, দুই ধরনের এপিস্টাসিস দেখা যায়।
একটা হচ্ছে প্রকট এপিস্টাসিস এন্ড দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস। তাহলে যেটা প্রকট সেটা তো বেশি একটু হবে, তাই না? তাহলে সবগুলো হচ্ছে 9:7, তবে যেটা প্রকট সেটা 13:3। তো এপিস্টাসিস মানে কি এটাও একটু জানা জরুরি, এটাও আমি বলে দিই। এপিস্টাসিস 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 মানে হচ্ছে যদি একটি জিন অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। যদি একটা জিন অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় সেটাকে বলা হচ্ছে এপিস্টাসিস। সিস মানে হচ্ছে প্রক্রিয়া, বুঝতে পারছো? তাহলে বাধা দেওয়ার যে প্রক্রিয়া সেটা হচ্ছে এপিস্টাসিস। তাহলে এখান থেকে দুইটা বিষয় ক্লিয়ার না ভাইয়া? একটা জিন বাধা দিবে এবং অপর জিনটা বাধা পাবে, তাই না? তাহলে এখান থেকে আমরা দুইটা বিষয় ফাইন্ড আউট করতে পারি যে এপিস্টাসিসের ক্ষেত্রে একটা জিন বাধা দেয়, একজন বাধা দেয় এবং আরেকজন বাধা পায়। এই দুটো বিষয় তো আমরা ক্লিয়ার, তাই না? তাহলে যে জিনটা বাধা দেয় সেই জিনটাকে বলা হয় এপিস্ট্যাটিক জিন। নামটা একটু মনে রাখো ভাইয়া, এই জিনটাকে বলা হবে এপিস্ট্যাটিক জিন। স্ট্যাটিক জিন, যে জিনটা বাধা দেয়, এবং যে জিনটা বাধা পায় সেটাকে বলা হয় হাইপোস্ট্যাটিক জিন। হাইপোস্ট্যাটিক জিন। এখানে হাইপো মানে হচ্ছে নিচে, তো সমাজের যারা নিচে থাকে তারা তো বাধা পাবেই, তাই না? এরপর আসো আমরা এপিস্টাসিস নিয়ে পড়ছি। আরো কিছু ফিনোটাইপিক অনুপাত জানলে ভালো হয়, যেমন পলিজেনিক ইনহেরিটেন্স। নামের মধ্যে আছে দেখো পলি কথাটার আমরা পলিমারকরণ বিক্রিয়া পড়ছি, পলি মানে অনেক। আচ্ছা, পলিজেনিক ইনহেরিটেন্স বা ক্রমবর্ধিষ্ণু দ্বিতীয় জিন। ওকে, এটার ফিনোটাইপিক অনুপাতটা দেখো 1:4:6:4:1। হ্যাঁ, এটা গমের ক্ষেত্রে দেখা যায়। পলিজেনিক ইনহেরিটেন্স যখন আমরা পড়বো, যখন আমরা এটা নিয়ে ক্লাস নিব, এই অধ্যায় সম্পর্কে ক্লাস নিব, তখন ভালো করে বিস্তারিত আলোচনা করব। জাস্ট এখন আপাতত এতটুকুই মনে রাখো যে পলিজেনিক ইনহেরিটেন্স এটার ফিনোটাইপিক অনুপাত 1:4:6:4:1। ওকে, আচ্ছা, এটা গম ছাড়াও আরো অনেক জায়গাতে দেখা যায়, যেমন মানুষের উচ্চতা, মানুষের গায়ের রং, হ্যাঁ, তারপরে গাভীর দুধে দেখা যায়। ওকে, তাহলে আসো আমরা পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা বলছে যে চ্যাপ্টা কৃমির বৈজ্ঞানিক নাম কি? চ্যাপ্টা কৃমির বৈজ্ঞানিক নাম কি? আমরা একটা পর্ব সম্পর্কে পড়ছি, প্লাটিহেলমিনথেস। একটা পর্ব সম্পর্কে আমরা জানি, প্লাটিহেলমিনথেস। এখানে হেলমিনথেস মানে হচ্ছে কৃমি, এবং নামের শুরুতে আছে প্ল্যাট। এই প্ল্যাট থেকে তোমরা মনে রাখতে পারো ফ্ল্যাট। আমি এভাবে মনে রাখি যে ফ্ল্যাট মানে হচ্ছে চ্যাপ্টা। হ্যাঁ, ফ্ল্যাট মানে চ্যাপ্টা, এভাবে আমি ধরি। তাহলে ফ্ল্যাট মানে যেহেতু চ্যাপ্টা, অর্থাৎ প্লাটিহেলমিনথেসের একটা উদাহরণ হচ্ছে চ্যাপ্টা কৃমি। এবং আরো একটা বিষয় এইখান থেকে আমরা মনে রাখতে পারি, ফিতা আর সুতা, এই দুটার মধ্যে যারা জানো, ফিতাটা যারা দেখছো, ফিতা কিন্তু দেখতে চ্যাপ্টা হয় আর সুতা গোল হয়, তাই না? তাহলে এই চ্যাপ্টা কৃমি, এটার আরেকটা নাম, ফিতা যেহেতু দেখতে চ্যাপ্টা, এটার আরেকটা নাম আমরা বলতে পারি ফিতা কৃমি। ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টা কৃমি প্রশ্নে বলছে চ্যাপ্টা কৃমির বৈজ্ঞানিক নাম কি? তো এটা প্লাটিহেলমিনথেস পর্বের একটা প্রাণী, এবং এর বৈজ্ঞানিক নামটা মনে রাখো, বৈজ্ঞানিক নাম হচ্ছে ফাসিওলা হেপাটিকা। ওকে, তাহলে আসো আমরা এই প্লাটিহেলমিনথেস সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন জেনে নিই। যেমন প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্যগুলো আমরা
এই ওয়ার্ডের মাধ্যমে মনে রাখবো, এই ওয়ার্ডের মাধ্যমে আমরা চাইলে মনে রাখতে পারি। যেমন ওয়ার্ডটা হচ্ছে প্লাটিহেলমিনথিস, এই ওয়ার্ডের মাধ্যমে আমরা মনে রাখতে পারি কিভাবে, দেখো এই প্লাটিহেলমিনথিসের নামের শুরুতে কি আছে, প আছে, তাই না? তাহলে এই প দ্বারা আমরা দুইটা কথা মনে রাখি, পতে প্যারেনকাইমা, পতে পরজীবী। এরপরে ট দ্বারা মনে রাখো, ট বা ত ত্রিস্তরী, ট বা ত, অথবা টতে আরেকটা কথা মনে রাখো, ট্রিপোব্লাস্টিক, ট্রিপোব্লাস্টিক। এই ট্রিপোব্লাস্টিক মানেই হচ্ছে ত্রিস্তরী, ট্রিপোব্লাস্টিক মানে হচ্ছে ত্রিস্তরী। ওকে, তা এই যে ট্রিপোব্লাস্টিক মানে হচ্ছে ত্রিস্তরী। ক্লিয়ার ভাইয়া? হতে মনে রাখো হুক, লতে মনে রাখো লার্ভা দশা আছে, মতে মনে রাখো মেসেনকাইম, নতে নরম এবং নিষেক অভ্যন্তরীণ। স দ্বারা, থ দ্বারা কিছু নাই, স দ্বারা দুইটা কথা মনে রাখো, সতে শিখাকোষ থাকে, এই শিখাকোষ হচ্ছে এদের রেচন অঙ্গ। শিখাকোষকে অনেক সময় বলতে পারে ফ্লেম সেল, শিখাকোষ না বলে প্রশ্নে দিয়ে দিবে ফ্লেম সেল কোথায় থাকে। তাহলে ফ্লেম সেল এটা কিন্তু রেচন অঙ্গ, এটাও মনে রাখতে হবে। এবং স দ্বারা শেষ কথাটা মনে রাখো, সতে সংবহন ও শ্বসনতন্ত্র নেই, সংবহন এবং শ্বসনতন্ত্রটা নেই এদের। ক্লিয়ার? তাহলে আমরা এই ফিতাকৃমি বা চ্যাপ্টাকৃমি, যার আরেকটা নাম হচ্ছে যকৃত কৃমি, এটার বৈজ্ঞানিক নামটা একটু দেখো। ফিতাকৃমির বৈজ্ঞানিক নামটা হচ্ছে টানিয়া সোলিয়াম। তো একটা চুইংগামের কথা চিন্তা করো, চুইংগামকে টান দিলে কি হয়, ফিতার মতো হয়ে যায় না? তাহলে ওই যে টানিয়া ফিতা বানালাম, চুইংগামকে টানিয়া ফিতা বানালাম, এই কথাটা মনে রাখতে পারো। এবং যকৃত কৃমি, হেপাট কথাটার অর্থ হচ্ছে যকৃত। যকৃত নিয়ে যখন পড়াশোনা করবা দেখবে যে প্রতিটা কথাই লেখা আছে হেপাট হেপাট হেপাট, তাহলে হেপাট কথাটার অর্থ হচ্ছে যকৃত। বুঝতে পারছো? তো এই যকৃত কৃমি বৈজ্ঞানিক নামটা হচ্ছে ফাসিওলা হেপাটিকা। তো এই ফাসিওলা হেপাটিকা এটাকেই কিন্তু আমরা এই চ্যাপ্টা কৃমি নামেও ডাকতে পারি, যেহেতু এটা প্লাটিহেলমিনথিস পর্বেরই প্রাণী, এটাকে আমরা বলতে পারি ফাসিওলা হেপাটিকা। ক্লিয়ার ভাইয়া? ঠিক আছে, এরপরের অংশে আসো, পরের প্রশ্নটাতে আমরা যাই। ম্যান্টল নিচের কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? আচ্ছা, এর অ্যান্সারটা হবে মলাস্কা। মলাস্কা, এই যে মতে ম্যান্টল, কিভাবে মনে রাখতে পারো, মতে ম্যান্টল, মতে মলাস্কা। তাহলে ম্যান্টল এটা মলাস্কা পর্বের প্রাণী। মলাস্কা পর্বের প্রাণীর আরো কিছু বৈশিষ্ট্য আমরা দেখে ফেলি। দেখো, মলাস্কা পর্বের প্রাণীদের আরো কিছু বৈশিষ্ট্য আছে। মলাস্কা পর্বের প্রাণীদেরকে একটা বিশেষ নামে ডাকা হয়, এদেরকে বলা হয় কম্বোজ প্রাণী। এবং এই মলাস্কা পর্ব এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম একটা প্রাণী, না দ্বিতীয় বৃহত্তম পর্ব, ঠিক আছে? এবং তাহলে দ্বিতীয় বৃহত্তম পর্ব পড়লাম, তোমাকে যদি প্রশ্ন করে যে প্রথম বৃহত্তম কে, তাহলে প্রথম বৃহত্তম হচ্ছে আর্থ্রোপোডা পর্ব। প্রথম বৃহত্তম পর্ব হচ্ছে আর্থ্রোপোডা, এই কথাটা মনে রাখো ভাইয়া। ওকে, তাহলে এই মলাস্কা পর্বের প্রাণীগুলার যতগুলা বৈশিষ্ট্য আছে আমরা একটা ওয়ার্ডের মাধ্যমে মনে রাখবো। ওয়ার্ডটা হচ্ছে মনোহর, ওয়ার্ডটা হচ্ছে মনোহর। তো এই প্রথম অক্ষর ম দ্বারা আমরা চারটা কথা মনে রাখি, মতে মেন্টল, মুক্ত, মাথা সুস্পষ্ট, মাংসল পদ। ওকে, তাহলে ম দ্বারা চারটা কথা মনে রাখবো। ন দ্বারা আমরা মনে রাখবো নতে নরম। হ দ্বারা দুইটা কথা মনে রাখি, হিমোসিল, হিমোসায়ানিন। ওকে, এবং র দ্বারা মনে রাখো রতে র্যাডুলা বা রেতি জিহ্বা। এই মলাস্কা পর্বের প্রাণী যেমন শামুক, এর যে জিহ্বা থাকে সেই জিহ্বাটাকে বলা হয় র্যাডুলা বা রেতি জিহ্বা। তো মলাস্কা পর্বের প্রাণীদের উদাহরণগুলো একটু দেখো। উদাহরণ হচ্ছে যেমন শামুক বা আপেল শামুক, এর বৈজ্ঞানিক নামটা হচ্ছে পিলা গ্লোবোসা। এরপরে দেখো ঝিনুক, ঝিনুকের বৈজ্ঞানিক নাম হচ্ছে লামিলিডেন্স মার্জিনালিস। মুক্তা ঝিনুক, মুক্তা ঝিনুকটা পড়বা। ওকে, অক্টোপাস, অক্টোপাসের বৈজ্ঞানিক নাম হচ্ছে অক্টোপাস ভালগারিস। তো এই অক্টোপাস অনেকে একটু ভুল করে ফেলো, এর কারণ হচ্ছে যে অক্টোপাসকে অনেক সময়, আমার কাছে যেটা মনে হয়, অক্টোপাসকে অনেক সময় একাইনোডার্মাটার কাতারে ফেলি অনেক সময়। হ্যাঁ, কারণ হচ্ছে যে ওই যে একাইনোডার্মাটা, এখানে কিন্তু তারা মাছ আছে,
হ্যাঁ, তো তারা মাছ, অক্টোপাস দুইজনে সমুদ্রে থাকে, কাছাকাছি, দেখতেও কাছাকাছি টাইপের, তাই না? তো অনেক সময় মনে হয় যে অক্টোপাস হয়তো বা একাইনোডার্মাটা। তবে মাইন্ড ইট, অক্টোপাস হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী। এছাড়া আরো কি আছে? স্কুইড আছে। স্কুইড নিশ্চয়ই দেখছো। তো স্কুইড হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী, এটা মনে রাখো, স্কুইড থেকেও প্রশ্ন আসে। পরের প্রশ্নটা বলছে কোন ব্যাকটেরিয়া একটি মাত্র ফ্লাজেলাম থাকে। তো একটা মাত্র ফ্লাজেলাম বলতে এই যে এরকম একটা ব্যাকটেরিয়া, এই যে এই অংশটা, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার অংশ এবং এটা হচ্ছে ফ্লাজেলা। দেখো তো, দেখতে কমার মতো মনে হচ্ছে। কমাকৃতির ব্যাকটেরিয়া কোনটা? যাদের মনে আছে, কমাকৃতির ব্যাকটেরিয়া হচ্ছে ভিব্রিও কলেরা। ওকে, কমাকৃতির ব্যাকটেরিয়া সেটা হচ্ছে ভিব্রিও কলেরা। তাহলে অ্যান্সারটা হবে ভিব্রিও কলেরা। তো ফ্লাজেলার উপর ভিত্তি করে আমরা ব্যাকটেরিয়াকে বিভিন্নভাবে ভাগ করতে পারি। যেমন এই যে 6টা ভাগে আছে ফ্লাজেলার উপর ভিত্তি করে, বা ফ্লাজেলা ভিত্তিক শ্রেণীবিন্যাস। নামগুলো একটু খেয়াল করে দেখো: অ্যাট্রিকাস, মনোট্রিকাস, অ্যাম্পিট্রিকাস, লোফোট্রিকাস, সেফালোট্রিকাস এন্ড পেরিট্রিকাস। প্রতিটা নামের শেষে আছে ট্রিকাস। ট্রিকাস মানে হচ্ছে এই যে ফ্লাজেলা। ওকে, আচ্ছা, নামের শুরুতে আছে এ, এই এ মানেই হচ্ছে না। তাহলে ফ্লাজেলাটা যদি নাই থাকে, জাস্ট একটা ব্যাকটেরিয়া হয়, এমন একটা ব্যাকটেরিয়া যার কোনো ফ্লাজেলা নাই, সেটাকে আমরা বলবো অ্যাট্রিকাস। যেমন এই ব্যাকটেরিয়াটার উদাহরণ হচ্ছে কোরিনি ব্যাকটেরিয়াম। নামের মধ্যে একটা নেগেটিভ শব্দ আছে বা না আছে, তাহলে অ্যাট্রিকাস, এটার উদাহরণ হচ্ছে কোরিনি, না। মনোট্রিকাস, মনো মানে কি? ফ্লাজেলা মাত্র একটাই থাকবে, ওই যে কমাকৃতির ব্যাকটেরিয়া। ফ্লাজেলা যদি জাস্ট একটাই থাকে, সেটা দেখতে কেমন মনে হবে? কমাকৃতির মনে হবে না? তাহলে ওই যে ভিব্রিও কলেরা, এটার উদাহরণ। এরপরে আমফিট্রিকাস। আমফি কথাটার অর্থ হচ্ছে উভয়। তাহলে এই ফ্লাজেলাটা যদি উভয় দিকে থাকে, আমফি মানে কি? আমফি কথাটার অর্থ হচ্ছে উভয়, যেমন আমফিবিয়া, উভচর। তাহলে এই ট্রিকাসটা যদি উভয় দিকে থাকে, সেটাকে আমরা বলবো অ্যামফিবিয়া, সরি, অ্যামফিট্রিকাস। লোফোট্রিকাস, এটার ক্ষেত্রেও ঠিক সেম, এটার ক্ষেত্রেও ফ্লাজেলাটা উভয় দিকে থাকবে। তবে আগেরটাতে উভয় দিকে কয়টা ছিল? মাত্র একটা ছিল, কিন্তু এবার থাকবে উভয় দিকেই থাকবে একগুচ্ছ, এটা হচ্ছে লোফোট্রিকাস। তো উদাহরণটা একটু খেয়াল করো। আমফিট্রিকাসের উদাহরণ হচ্ছে স্পাইরিলাম মাইনাস, আর লোফোট্রিকাসের উদাহরণটা হচ্ছে স্পাইরিলাম ভলুটান্স। তো আমফিট্রিকাসে কয়টা আছে? মাত্র একটা করে আছে না? তাহলে নামের মধ্যে আছে মাইনাস। মাইনাস মানে কি? কম কম, নেগেটিভ একটা সংখ্যা, অল্প। আর ভলুটান্স, যদি এই ট্রিকাস গুলা ভরে ভরে থাকে, দুই পাশে আছে তবে ভরে ভরে আছে, অনেকগুলো আছে, সেটা হচ্ছে লোফোট্রিকাস। সেফালো কথাটার অর্থ হচ্ছে মাথা। ব্যাকটেরিয়ার মাথায় যদি ফ্লাজেলা থাকে, সেটা হচ্ছে সেফালোট্রিকাস। এবং পেরিট্রিকাস, যদি ফ্লাজেলাগুলা চারদিকে, পেরিমান হচ্ছে চারদিকে, যদি চারদিকে থাকে, সেটা হচ্ছে পেরিট্রিকাস। ক্লিয়ার? এরপরে আসো, উদ্ভিদের রোম বা ট্রাইক্রোম কোনটির অংশ? উদ্ভিদের রোম গুলা কোথায় থাকে? অবশ্যই উদ্ভিদের একদম সবার উপরের যে প্রাচীরটা, সবার উপরেই তো রোম থাকে, তাই না? যেমন আমাদের দেহে লোমটা কোথায় আছে? একদম সবার উপরের ত্বকে আছে, এপিডার্মিসে আছে। তাহলে এটা অবশ্যই অ্যান্সারটা হবে এপিডার্মিস বা ত্বক। এটার অ্যান্সার হবে এপিডার্মিস বা ত্বক। তো এই রোম বা ট্রাইকোম, এটা তো এপিডার্মিসে থাকে। এপিডার্মিসে আরো কি কি থাকে সেটা একটু দেখো। যেমন শল্ক থাকতে পারে। শল্ক হচ্ছে এই পাতলা, এই পর্দা যেটা, এই শল্কের পর্দাটা হয় পাতলা, তাহলে পাতলা ঝিল্লি সদৃশ যে বিশেষ ধরনের রোমটা থাকে, সেটাকে বলা হচ্ছে শল্ক। এবং শল্কের কাজটা যদি বলা হয়, এটা যেহেতু একটা পাতলা ঝিল্লি থাকে, এটা প্রস্বেদনের হারটা কমায়। ওকে, প্রস্বেদনের হার কমায় হচ্ছে শল্ক। কোলেটার্স বা গ্রন্থিরোম, এটা অবশ্যই বহুকোষী হয়। আচ্ছা, এটা বহুকোষী এবং এখানে যেহেতু গ্রন্থি আছে, নামটাই হচ্ছে গ্রন্থিরোম। এখানে আঠালো পদার্থ থাকবে এবং আঠালো পদার্থ ক্ষরণ করতে পারে এটা। এরপরে দেখো থলি বা পানি থলি, একটা খুবই সহজ নাম আছে, নামটা হচ্ছে মেসেনব্রায়ান্থিমাম ক্রিস্টালিনাম, যার বাংলা নাম হচ্ছে বরফ উদ্ভিদ। এই যে দেয়া আছে বরফ উদ্ভিদ বা মেসেনব্রায়ান্থিমাম ক্রিস্টালিনাম। এই উদ্ভিদের
মধ্যে এই পানি ধারকটা থাকে বা থলে থাকে, যার মধ্যে পানি জমা থাকে এবং শীতকালে এই পানিটা জমে যায়, বরফ হয়ে যায়। এই কারণে এই উদ্ভিদটাকে বলা হয় বরফ উদ্ভিদ। এবং দংশক্রম, এটার সাথে হয়তো তোমরা অনেকেই পরিচিত। কিছু কিছু উদ্ভিদের রোম আছে, এগুলো যদি হাতে লেগে যায় হাত অনেক চুলকায়, ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে দংশক্রম। যেমন বিছুটি গাছ আছে, আলকুশি আছে, এগুলো হচ্ছে দংশক্রম। পরের প্রশ্নটা হচ্ছে নিচের কোনটিতে অ্যাকিনিটি এন্ড হেটারোসিস্ট পাওয়া যায়? দেখো, অ্যাকিনিটি এবং হেটারোসিস্ট পাওয়া যায় এই যে নস্টক। হেটারোসিস্ট এটা পাওয়া যায় কোথায় ভাইয়া? নস্টকে পাওয়া যায়, এবং এই নস্টকের ও থেকে মনে রাখো ওসিলেটোরিয়া। অ্যাকিনিটি পাওয়া যায় নস্টকে, এটাও পাওয়া যায় নস্টকে, এবং কিছু ফোড়া আছে যেমন পিঠোফোড়া, ক্ল্যাডোফোড়া, এই ফোড়াগুলাতে পাওয়া যায় অ্যাকিনিটি, ঠিক আছে? তাহলে নস্টকে পাওয়া যায় এবং ফোড়াতে পাওয়া যায়। হেটারোসিস্ট এন্ড অ্যাকিনিটি একই সাথে পাওয়া যায় কোথায়? দেখো, নস্টকে তো পাওয়া যাবে, এই যে একটু আগে দেখছি নস্টক দুইটাতেই আছে, তাহলে নস্টকেও পাওয়া যায়। এছাড়া অ্যানাবাইনা এন্ড অ্যালোসিরাতে পাওয়া যায়। ক্লিয়ার? তো এইখানে এই অ্যাকিনিটিটা হচ্ছে যখন প্রতিকূল পরিবেশ আসে, প্রতিকূল পরিবেশ আসলে এই নস্টকটা তার দেহের চারপাশে এরকম পুরো আবরণ তৈরি করে, যাতে প্রতিকূল পরিবেশে সে মারা না যায় বা ক্ষতিগ্রস্ত না হয়। যখন প্রতিকূল পরিবেশটা চলে যায় তখন সে এই স্পোরটা এই পুরো প্রাচীরটা ভেদ করে বের হয়ে আসে এবং নতুন একটা নষ্টকের জন্ম দেয়। বুঝছো? তাহলে এই অ্যাকিনিটির কাজ হচ্ছে এটা প্রতিকূল পরিবেশ পাড়ি দেয়। ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও এরকম প্রতিকূল পরিবেশ পাড়ি দেওয়ার জন্য একটা স্পোর আছে যেটাকে বলা হয় এন্ডোস্পোর, ঠিক আছে? তাহলে সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে বা শৈবালের ক্ষেত্রে এটাকে বলা হয় অ্যাকিনিটি, এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটাকে বলা হয় এন্ডোস্পোর। তাহলে নামটা খেয়াল করলেই বুঝতে পারবা, এন্ডো মানে হচ্ছে ভেতরে এবং স্পোর মানে তো স্পোর, তাই না? তাহলে ভেতরে স্পোর। তো এই এন্ডোস্পোর বা অ্যাকিনিটি, এটার কাজ হচ্ছে ভাইয়া এটার মাধ্যমে প্রতিকূল পরিবেশ পাড়ি দেয়। এটার কাজ হচ্ছে প্রতিকূল পরিবেশ পাড়ি দেওয়া, পরিবেশ পাড়ি দেই। পরের প্রশ্নটা দেখো ভাইয়া, পরের প্রশ্নটাতে বলছে কোন কোডনটি অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে না? AUCG। আচ্ছা, AUCG এগুলো দিয়ে তো আরএনএ গঠিত হয়, তাই না? তো এই প্রতিটা পরপর 3টা নিউক্লিওটাইড, এই যে এখানে 4টা নিউক্লিওটাইড আছে না, পরপর 3টা নিউক্লিওটাইড যদি একসাথে থাকে সেটাকে আমরা বলি কোডন। তাহলে এই 4টা নিউক্লিওটাইড এবং পরপর 3টা নিউক্লিওটাইড নিয়ে যেহেতু একটা কোডন হয়, তাহলে 4 টু দি পাওয়ার 3 করলে আসে 64। তাহলে কত ধরনের কোডন হওয়া সম্ভব? 64 ধরনের কোডন হওয়া সম্ভব। তো এই 64 ধরনের কোডনের মধ্যে দেখো, তাহলে মোট কোডন কয়টা ভাইয়া? মোট কোডন হচ্ছে 64। এই 64 কোডনের মধ্যে অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে না এমন কোডন আছে 3টা, এবং যাদেরকে বলা হয় স্টপ কোডন, যার আরেকটা নাম হচ্ছে সমাপ্তি কোডন অথবা ননসেন্স কোডন, ওকে, বা টার্মিশন। সমাপ্তি মানে তো টার্মিশন, তাহলে টার্মিশন কোডন। তাহলে 64টা থেকে যদি 3টা বাদ দিই, অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে কয়টা বলতো? বাকি 61টা কোডন অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে। তো এই স্টপ কোডনের নামগুলো না মনে রাখতে হবে, বুঝতে পারছো? স্টপ কোডন এটা যেহেতু কোনো ধরনের অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে না বা এটা টার্মিনেশন করে, এই নামগুলো একটু মনে রাখো। এইভাবে মনে রাখতে পারো, UAG এভাবে পড়তে পারো, ওয়াগ। UAG না পড়ে পড়বা ওয়াগ। UGA উগা, UAA ওয়াগ উগা ওয়া, ওয়াগ উগা ওয়া। এই 3টা হচ্ছে স্টপ কোডন এবং এটা কোনো অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে না। আরো কিছু কোডন আছে, কিছু না, একটাই কোডন আছে যেটাকে বলা হয় স্টার্ট কোডন, এটা হচ্ছে AUG অগ। তাহলে এই 3টা তো নির্দেশ করবে না কোনো ধরনের অ্যামিনো অ্যাসিড, এটা তো একটা অ্যামিনো অ্যাসিড নির্দেশ করবে। তাহলে স্টার্ট কোডন যে অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে সেটাকে বলা হয় মেথিওনিন অ্যামিনো অ্যাসিড, বুঝতে পারছো? তাহলে স্টার্ট কোডনের অ্যামিনো অ্যাসিডটা কি? মেথিওনিন। এরপরের প্রশ্নটা দেখো ভাইয়া,
পরের প্রশ্নটাতে বলছে প্রোফেজ 1 এর কোন পর্যায়ে কায়াজমা তৈরি হয়। তো এই প্রশ্নটা পড়ার জন্য আমি প্যাকাইটিনে যে ধাপগুলো দেখা যায় সেটা একটু তোমাদেরকে দেখাই। প্যাকাইটিন সম্পর্কে জাস্ট 3-4টা কথা মনে রাখবা। এখানে যে কয়টা কথা লেখা আছে সেই কয়টা কথা একটু মনে রাখো। যেমন প্যাকাইটিন দশায় টেট্রাড দেখা যায়, সিস্টার এবং নন সিস্টার ক্রোমাটিড এখানে তৈরি হয়। কায়াজমা এই কথাটা মনে রাখো, কারণ এটা পরীক্ষা আসবে। তাহলে প্যাকাইটিন দশায় কায়াজমা দেখা যায় এবং কায়াজমাটা দেখতে এক্স আকৃতি, দেখতে এক্স এর মতো। ওকে, আচ্ছা, এরপরে ক্রসিং ওভার দেখা যায়, এই কথাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং ক্রসিং ওভারের এনজাইম গুলো মনে রাখো, একটা হচ্ছে এন্ডোনিউক্লিয়াস এন্ড লাইগেস। তো লতে লাইগেস, লতে লাগাই, তাহলে এরা জোড়া লাগাই, লতে লাইগেস লতে লাগাই, আর এন্ডোনিউক্লিয়াস কাটে। বুঝছো? পরের প্রশ্নটা দেখো, মানবদেহে রক্তের প্লাজমায় স্বাভাবিক পিএইচ কত? স্বাভাবিক পিএইচ এটা কে না জানো ভাইয়া? এটা হচ্ছে 7.4। তবে তোমাকে যদি রেঞ্জ করে দেয় তাহলে রেঞ্জটা দিতে পারে 7.35 থেকে 7.45 রক্তের পিএইচ রেঞ্জ করে দিলে এই মানটাও মনে রাখো সাথে সাথে। পরের প্রশ্নটা দেখো, নিচের কোন অ্যান্টিবডি বুকের দুধের মাধ্যমে প্রবাহিত হয়? তো আমরা জানি অ্যান্টিবডি মোট 5 ধরনের অ্যান্টিবডি আছে, জি, এ, এম, ই, ডি, গেমড। ওকে, এই 5 ধরনের অ্যান্টিবডি দেখা যায়, জি, এ, এম, ই, ডি, আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিই এন্ড আইজিডি। তো এই 5 ধরনের অ্যান্টিবডির মধ্যে জি এবং এম এদের মধ্যে একটু সম্পর্ক আছে। দেখো, জি এবং এম এদের ক্ষেত্রে জি এবং এম এরা দুইজনেই দেখো কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে। এটাও, এই যে এমটাও কি করে দেখো, এটাও কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে। তাহলে জিএম এর কাজ কি? জিএম এর কাজ হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করা। এবং জিএম এর আরেকটা বিষয় দেখো, এখানে জি হচ্ছে সবচেয়ে ছোট, এম হচ্ছে সবচেয়ে বড়। দেখো তো, এটাও ছোট বড়, ফার্স্টে তো ছোট হবে তারপরে না বড় হবে। তাহলে জিএম মনে রাখো, এখানে কি জিএম প্রথমে ছোট তারপরে বড়, এবং এরা দুইজনই কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে। ক্লিয়ার ভাইয়া? ওকে, এবং জিএম এর সাথে আরেকটা যুক্ত করো, জিএমডি। এই তিনটার বৈশিষ্ট্য একটু ভালো করে খেয়াল করো। দেখো, এই তিনটার মধ্যে সম্পর্কটা হচ্ছে, তিনটাই কোথায় আছে দেখো, তিনটাই রক্ত এবং লসিকায় থাকে। তাহলে জিএম সম্পর্কে আমরা পড়লাম, এবার আমরা পড়বো জিএমডি। জিএমডি কোথায় থাকে? রক্ত এবং লসিকায় থাকে। জিএমডি সবাই রক্ত এবং লসিকায় থাকে। এদের পার্সেন্টটা একটু মনে রাখো, পার্সেন্ট আস্তে আস্তে বড় থেকে ছোটর দিকে যাচ্ছে। 75, তারপরে 15, 5 থেকে 10, 0.1, তারপরে শুধুমাত্র 1। ওকে, তাহলে 75, 15, 5 থেকে 10, 0.1, 1। আচ্ছা, এরপরে একটু খেয়াল করে দেখো, এইখানে কাজগুলা কিভাবে মনে রাখবা? কাজগুলো মনে রাখার উপায় হচ্ছে, দেখো এখানে জি আছে না, জি মানে হচ্ছে গর্ভাবস্থা। এই যে দেখো, কোনটা গর্ভাবস্থায় অমরা অতিক্রম করে? গর্ভাবস্থায় জিতে আইজি, জি, এবং জিতে মনে রাখো গর্ভাবস্থা। আচ্ছা, এ থেকে একটা ওয়ার্ড মনে রাখতে পারো, আম্মু। এ থেকে মনে রাখতে পারো আম্মু, তাই না? তাহলে দেখো, আম্মু মানে কি? মা। এই যে মায়ের বুকের দুধ থেকে শিশুর দেহে স্থানান্তরিত হয় কোনটা? এ। তাহলে প্রশ্নের উত্তরটা নিশ্চয়ই এতক্ষণ পেয়ে গেছো, যে কোন অ্যান্টিবডি বুকের দুধের মাধ্যমে প্রবাহিত হয়। তাহলে এই যে এতে আম্মু, ওকে, তাহলে আইজিএ। আচ্ছা, আরো কয়েকটা বাকিগুলোর বৈশিষ্ট্যগুলো এভাবে আমরা মনে রাখতে পারি। এম নিয়ে তো পড়ছি, এটা কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে। অ্যালার্জি, এই যে ই আছে না, অ্যালার্জি, দেখো তো নামটা কেমন মনে হচ্ছে? অ্যালার্জি, ই ই মনে হচ্ছে না? ওকে, তাহলে এই হচ্ছে 5টা অ্যান্টিবডি নিয়ে আমরা পড়লাম। পরের প্রশ্নটা, পতঙ্গের সম্পূর্ণ রূপান্তর নিম্নলিখিত
কোন ধাপগুলো নিয়ে গঠিত? তো রূপান্তর দুই ধরনের দেখা যায়, একটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর এবং আরেকটা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর। যেখানে সম্পূর্ণ রূপান্তরিত হইতে হবে সেখানে কি ধাপটা নিশ্চয় বেশি হবে, ধাপ হচ্ছে 4টা। যেখানে পুরোপুরি রূপান্তরিত হইতে হবে ধাপ বেশি, 4টা ধাপ। তো 4টা ধাপ কি কি? ফার্স্টে দুইটার ক্ষেত্রেই সম্পূর্ণ রূপান্তর, অসম্পূর্ণর ক্ষেত্রে প্রথম ধাপটা হচ্ছে ডিম। আচ্ছা, এরপরে দেখো সম্পূর্ণ রূপান্তরের ধাপ যেহেতু 4টা, ডিমের পরে শিশু হবে, এই শিশুটাকে বলা হয় লার্ভা। এই শিশুটার নামটা মনে রাখো ভাইয়া। তাহলে ডিম থেকে যেটা বের হয় সেটাকে বলা হয় লার্ভা। লার্ভার পরে পিউপা, লার্ভার পরে পিউপা। এবং যখন এটা পূর্ণাঙ্গ হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, বড় হয়ে গেলে সেটাকে আমরা বলি না যে ও মা গো কত বড় হয়ে গেছে। তাহলে এটার হচ্ছে এটাকে বলা হয় ইমোগো। বুঝছো? তাহলে সম্পূর্ণ রূপান্তরের 4টা ধাপ: ডিম, লার্ভা, পিউপা, ইমোগো। আচ্ছা, আর অসম্পূর্ণ রূপান্তর, এখানে যেহেতু পুরাপুরি রূপান্তরিত হইতে হয় না, অর্ধেকটা রূপান্তরিত হয়, সেটা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর। এখানে মাত্র 3টা ধাপ: ডিম, শিশু, এই শিশুটাকে বলা হয় নিম্ফ, ওইটার শিশুকে বলা হয় লার্ভা, আর এটার শিশু হচ্ছে নিম্ফ। তাহলে ডিম, নিম্ফ, পূর্ণাঙ্গ। এই অসম্পূর্ণ রূপান্তর এটা দেখা যায় ঘাসফড়িংয়ে, ঘাসফড়িংয়ে দেখা যায়, এছাড়া পতঙ্গে দেখা যায়, তেলাপোকায় দেখা যায়, এগুলোতে দেখা যায়, পতঙ্গ, ঘাসফড়িং এগুলোতে দেখা যায় অসম্পূর্ণ রূপান্তর। আর সম্পূর্ণ রূপান্তর এটা তুমি দেখতে পাবা ব্যাঙে, ব্যাঙের যে বাচ্চা সেটাকে কি বলা হয়? ব্যাঙাচি, দেখতে মাছের মতো। এরপরে তুমি দেখতে পাবা মৌমাছিতে, মৌমাছিতে। এরপরে দেখতে পাবা প্রজাপতি, প্রজাপতিতে দেখতে পাবা। ঠিক আছে, ওকে। 14 নম্বর প্রশ্নটা দেখো, মানবদেহের স্টেম কোষ কোথায় পাওয়া যায়? মানবদেহের স্টেম সেল বা স্টেম কোষ এটা দেখা যায় অবশ্যই অস্থিমজ্জায় বা বোন ম্যারোতে। এটা তোমরা প্রত্যেকে জানো। এবং অস্থিমজ্জায় এখানেই মানুষের যে রক্তটা, মানুষের যে ব্লাড, এই ব্লাডটা তৈরি হয়। এবং শেষ প্রশ্নটা একটু খেয়াল করে দেখো, মানবদেহের কোটিদেশীয় অঞ্চলের কশেরুকার সংখ্যা কত? তো কশেরুকা 5 ধরনের কশেরুকা দেখা যায়। আমাদের মেরুদণ্ডের যে হাড়গুলা, এই হাড়গুলাকে বলা হয় কশেরুকা, এবং মেরুদণ্ডে মোট 26টা হাড় থাকে। তো হাড়গুলা একটু নামগুলা মনে রাখতে হবে কশেরুকার। আমি এভাবে পড়তাম: সার, থোরাসিক, লম্বা, সকাল, এভাবে পড়তাম জাস্ট আমার মতো করে। 5 ধরনের কশেরুকা দেখা যায়: সার, থোরাসিক, লম্বা, সকাল। তো সার্ভাইকাল কশেরুকাটা কোনটা? এই যে আমাদের যে ঘাড়ের যে কশেরুকা, অর্থাৎ আমাদের গ্রীবার যে কশেরুকা, সেটাকে কি বলা হয়? সার্ভাইকাল। এরপরে গ্রীবার পরে আমাদের বুকের পেছনে যে কশেরুকা সেটা কি? বক্ষদেশীয়, বক্ষদেশীয় কশেরুকা। লাম্বার কশেরুকা, পেটের আরেকটা নাম হচ্ছে কোটি। তাহলে কোটি দেশীয় কশেরুকা, এটা হচ্ছে লাম্বার। তাহলে বুকের পরে তো পেট, তাই না? অর্থাৎ কোটি দেশীয়। স্যাক্রাল অর্থাৎ শ্রোণী দেশীয়, এই যে আমাদের এটা হচ্ছে শ্রোণী, তাহলে শ্রোণী দেশীয় কশেরুকা এন্ড পুচ্ছ দেশীয় কশেরুকা সর্বশেষ। ওকে, তাহলে প্রশ্নটা কি করছে ভাইয়া? প্রশ্নটা বলছে মানবদেহের কোটি দেশীয় কশেরুকা, কোটি দেশীয় কশেরুকা কয়টা? দেখো, কোটি মানে কি? এই যে লাম্বার, কোটি দেশীয় কশেরুকা কয়টা হবে ভাইয়া? কোটি দেশীয় কশেরুকা হচ্ছে, কোটি দেশীয় কশেরুকা হচ্ছে 5টা। তাহলে এই সংখ্যাটা কিভাবে সহজে মনে রাখতে হয় সেটা একটু তোমাদের বলে দিই। তাহলে আমি যেভাবে মনে রাখতাম সেটাই তোমাদেরকে বলি। ওই যে পড়লাম না একটু আগে যে সার, থোরাসিক, আমি এভাবে পড়তাম: সার, থোরাসিক, লম্বা, সকাল। সার, থোরাসিক, লম্বা, সকাল, অর্থাৎ 5 ধরনের কশেরুকা। এরপরে আমরা পড়তাম, আমি যেভাবে পড়তাম সেটা হচ্ছে, দেখো, এরপরে আমি যেটা পড়তাম 7, 12, 5, 5, 4। তাহলে 7 থোরাসিক, লম্বা, সকাল, 7, 12, 5, 5, 4। আরো একটা মান আমি পড়তাম 7, 12, 5, 1, 1। তাহলে এটা যোগ করলে কত হয় দেখো তো? এটা যোগ করলে হবে 33 এন্ড এটা যোগ করলে হবে 26। ওকে, তো 33 এবং 26 দুইটা মান আসার কারণ হচ্ছে
এই যে যেটা 33, এটা যখন আমাদের শিশু বয়স ছিল, যখন আমাদের হাড় ছিল 300টা, তখন কিন্তু এই কশেরুকার সংখ্যা ছিল 33টা, অর্থাৎ অপরিণত বয়সে মানুষ যখন অপরিণত থাকে তখন কশেরুকার সংখ্যা হয় 33টা। আর মানুষ যখন পরিণত বয়স হয়, পরিণত বয়সে কশেরুকার সংখ্যা হয় মাত্র 26টা। এবং কশেরুকা নিয়ে আমরা যেহেতু পড়লাম, আমরা আরেকটা বিষয় পড়তে পারি, সেটা হচ্ছে সুষুম্না স্নায়ুর সংখ্যা। সুষুম্না স্নায়ুর সংখ্যা। তাহলে সুষুম্না স্নায়ুর সংখ্যাটা মনে রাখো। সুষুম্না স্নায়ু হচ্ছে 8, 12, 5, 4, 1। একটু হিসাব করে দেখো এখানে কয়টা হয়। এখানে হবে 31, এখানে হবে 31। তাহলে 8, 12, 5, 4, 1। তাহলে কি কি সংখ্যা পড়ছি আমরা? 7, 12, 5, 5, 4, এটা হচ্ছে অপরিণত। 7, 12, 5, 1, 1, এটা হচ্ছে পরিণত। এবং সুষুম্না কাণ্ড হচ্ছে 8, 12, 5, 4, 1। তাহলে দেখো একসাথে আমরা 3টা ইনফরমেশন মনে রাখলাম, এবং এগুলার বাংলা নামগুলো মনে রাখতে হবে। অনেকে শুধুমাত্র পড়ো সার্ভাইকাল কশেরুকা, এটার বাংলা নামটা যে গ্রীপাদেশীয় কশেরুকা, এটা অনেকে পড়তেই চাও না। কিন্তু দেখো বাংলা নাম দিয়েও কিন্তু পরীক্ষায় প্রশ্ন হচ্ছে, তোমাকে প্রশ্নটা যে কোনো ভাবে দিতে পারে। যে কোনো পরীক্ষার প্রশ্নের জন্য, যে কোনো ধরনের প্রশ্নের জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে, ঠিক আছে? তাহলে এখানে কটিদেশীয় বলছে, যার তোমাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে লাম্বার কশেরুকা। তাহলে লাম্বার কশেরুকা আমরা পড়ছি, দেখো কিভাবে মনে রাখতে পারবা এটা। ওই যে সার থোরাসিক লম্বা, 7, 12, 5, তাহলে অ্যান্সারটা হবে 5। বুঝছো ভাইয়া? ওকে, তাহলে এটাই ছিল আমাদের শেষ প্রশ্ন।